এখন আমরা দেখবো হচ্ছে আমাদের কেমিস্ট্রির একটা লেকচার বায়োগ্যাস, যেটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট রিটেনের জন্য। তো বায়োগ্যাসের শুরুতে আসছে হোয়াট ইজ বায়োগ্যাস, এটা থেকে হচ্ছে আমাদের ডেফিনেশনটা আসতে পারে। ডেফিনেশনটা মাস্ট করতে হবে যে বায়োগ্যাস জিনিসটা কাকে বলে। ঠিক আছে, তো বায়োগ্যাসের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, একটু দেখে নিব ডেফিনেশনটা। এরপর হচ্ছে প্রাইমারি এনার্জি সোর্সেস। তো হচ্ছে আমাদের যে প্রাইমারি এনার্জি সোর্সেস গুলো আছে, প্রাইমারি এনার্জি সোর্সেস আর ক্লাসিফাইড অ্যাজ ফলোস। ঠিক আছে, তো আমাদের ফসিল এনার্জি সোর্স কি কি আছে, রিনিউয়েবল এনার্জি সোর্স কি কি আছে, আর হচ্ছে আরেকটা কি আছে আমাদের নিউক্লিয়ার ফুয়েল। এগুলো আসতে পারে রিটেনের জন্য যে আমাদের প্রাইমারি এনার্জি সোর্স কি কি, সেকেন্ডারি এনার্জি সোর্স কি কি। তো প্রাইমারি এনার্জি সোর্স এর মধ্যে হচ্ছে হার্ড কোল, ন্যাচারাল গ্যাস, ব্রাউন কোল, অয়েল, শেল, পেট্রোলিয়াম। এগুলো রিনিউয়েবল সোর্সের মধ্যে আমরা পাই আমাদের ওয়াটার, সান, উইন্ড, টাইড। আর আরেকটা যেটা আমাদের এখন নতুন এবং ট্রেন্ডিং, সেটা কি নিউক্লিয়ার ফুয়েল। এগুলোর ক্লাসিফিকেশন গুলো একটু দেখে রাখতে হবে। এর হচ্ছে লাইফ সাইকেল অফ কি প্রাইমারি এনার্জি সোর্স। আসলে প্রাইমারি এনার্জি সোর্স গুলোর লাইফ সাইকেলটা কেমন, ঠিক আছে, আসলে কিভাবে জিনিসটা হয়। এখন আমরা তো চাইলেই আহ ধরো এই প্রাইমারি এনার্জি সোর্স গুলা কি তোমার হচ্ছে আমাদের রিনিউয়েবল না, ঠিক আছে, এগুলোর হচ্ছে লিমিটেশন আছে একটা। এজন্য হচ্ছে এটা যে আসলে লাইফ সাইকেলটা কত, আনটিল দ্য লেট 19th century wood and traditional biomass was the only primary energy source used for cooking and heating. This ended when হচ্ছে wood was replaced by হচ্ছে hard coal। ঠিক আছে, তো এই যে আমাদের লাইফ সাইকেল গুলা, টাইম লাইন গুলা দেখা যায় যে আসলে কখন আগে আমরা দেখা যেত, তো এখন আমাদের গ্রামে গঞ্জে অনেক জায়গায় দেখা যায় কি কাঠ পোড়ায় কি রান্না বান্না করে। আর তারপর হচ্ছে কাঠের পরে আসছে কি আমাদের তেল, তেলের পর আসছে আমাদের নিউক্লিয়ার পাওয়ার গুলো। সেগুলো আস্তে 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 ডেভেলপ হচ্ছে, সেগুলো এখানে লিখে আছে। আর এখন আমাদের যে জিনিস নতুন একটা কনসেপ্ট আছে সেটা কি, যে রিনিউয়েবল এনার্জি। যেহেতু আমাদের এনভায়রনমেন্টে কার্বন ডাইঅক্সাইড বা গ্লোবাল ওয়ার্মিং এর পরিমাণটা বেড়ে যাচ্ছে, এই জন্য হচ্ছে এখন রিনিউয়েবল এনার্জি গুলোর উপরে কি বেশি ফোকাস আসছে। এরপরে সেকেন্ডারি এনার্জি সোর্স। সেকেন্ডারি এনার্জি সোর্স এর নামগুলো একটু দেখে রাখতে পারে, প্রোডাক্ট ডিরেক্ট ফ্রম দ্য কোল। হ্যাঁ, হচ্ছে প্রোডাক্ট ডিরেক্ট ফ্রম পেট্রোলিয়াম। সেকেন্ডারি এনার্জি সোর্স গুলো হচ্ছে যে আমরা যে নর্মাল প্রাইমারি প্রোডাক্ট গুলো ইউজ করি, ওখান থেকে তোমার হচ্ছে কি আলাদা কিছু সেকেন্ডারি জিনিস বা হচ্ছে যে প্রোডাক্ট আসতে পারে, ওগুলো আমরা কিভাবে ইউজ করতে পারি। যেমন হচ্ছে পেট্রোলিয়াম থেকে কি কি আছে দেখো, পেট্রোল, ফুয়েল অয়েল, টাউন গ্যাস, রিফাইনারি গ্যাস। এবার প্রোডাক্ট ডিরেক্ট ফ্রম দ্য রিনিউয়েবল এনার্জি সোর্স হচ্ছে বায়োগ্যাস, ল্যান্ডফিল গ্যাস, আর কি পাইরোলাইসিস গ্যাস। তো এই যে আমাদের রিনিউয়েবল সোর্সেস থেকে যেটা হচ্ছে কি এই প্রোডাক্ট আসে, সেটা হচ্ছে আমাদের কি বায়ো গ্যাস। এগুলো হচ্ছে আর কি আমাদের হচ্ছে যে সেকেন্ডারি এনার্জি সোর্স। এগুলার নামগুলো একটু ক্লাসিফিকেশন আকারে দেখতে হবে, প্রাইমারিটা বেশি ইম্পর্টেন্ট। এবার আসে এনার্জি সাপ্লাই টুডে এন্ড ইন দ্য ফিউচার। এখন হচ্ছে এটা হচ্ছে তোমরা তোমাদের কমন সেন্স ইউজ করলে পারবে, এখানে আসলে কঠিন এত কিছুই লেখা নাই। এনার্জি সাপ্লাই কিভাবে হয় গ্লোবালি, টুডে কিভাবে হচ্ছে, ফিউচারে কি কিভাবে আসতে পারে, এগুলো আমাদের আশেপাশে যে জিনিসগুলো আছে। যে টুডে গ্লোবালি মোস্ট এনার্জি ইজ প্রোভাইডেড বাই বার্নিং অয়েল। ঠিক আছে, তো এখন কি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমাদের গাড়ি চলতে হলে, যে কোনো কিছু, গাড়ি হোক, এরপর সিএনজি, বাস, যে কোনো কিছু হোক না কেন, আমরা দেখা যায় কি তেল পড়াই অথবা হচ্ছে গ্যাস পড়াই। ঠিক আছে, এগুলো পড়ানোর মাধ্যমে, বার্নিং করার মাধ্যমে আমরা এনার্জিটা পাই। তো আমাদের ফিউচারে কি হবে, ফিউচারের দিকে আমাদের টার্গেট হচ্ছে, এখন আমরা যাতে কি রিনিউয়েবল এনার্জি সোর্সেস নিয়ে আসতে পারি, ওগুলোর কথাবার্তাই কি এখানে লিখে আছে। এই যে ইন দ্য ফিউচার কান্ট্রিজ মে ইউজ ডিফারেন্ট টেকনোলজি ডিপেন্ডিং অন দ্য ক্লাইমেটিক এন্ড জিওগ্রাফিক্যাল লোকেশন। তো আমরা দেখতাম কি আগে হচ্ছে আমাদের তেল দিয়ে গাড়িগুলো চলতো, এখন আমাদের কি কি আসছে নতুন, ইলেকট্রিক্যাল। ইলেকট্রিক্যাল যে আমাদের ভেহিকেলস গুলো আসছে, হ্যাঁ, অনেক ধরনের ইলেকট্রিক্যাল ভেহিকেল আসছে বাংলাদেশে। এখন দেখা যাচ্ছে বিওয়াইডি, এরপরে হচ্ছে টেসলা। হ্যাঁ, এগুলো হচ্ছে ট্রেন্ডিং আছে। বিওয়াইডি হচ্ছে চাইনিজ কোম্পানি, টেসলা হচ্ছে আমাদের ইউএসএ। ঠিক আছে, তো আস্তে আস্তে আমাদের যে ফিউচারিস্টিক যে জিনিসটা হচ্ছে যে আগের যে বার্নিং অয়েল বা তেল পড়ানো হতো, গ্যাস পড়ানো হতো, সেটাকে এক্সচেঞ্জ করে এখন কিসে নিয়ে আসা হচ্ছে, ইলেকট্রিক্যাল গাড়িগুলো নিয়ে আসা হচ্ছে। Energy supply in the future scenarios, এখন এখানে কি দেওয়া আছে যে শেল ইন্টারন্যাশনাল হ্যাজ পাবলিশড এ প্রজেকশন ফর ডিফারেন্ট এনার্জি সোর্সেস আমাদের 1990 থেকে হচ্ছে 2100 সাল পর্যন্ত। assuming the sustainable growth scenario, energy consumption will increase by কি 3 to 7 times during this period। এখন বলতেছে যে আমাদের দিন দিন কিন্তু এনার্জির যে কনজাম্পশনটা, সেটা কিন্তু বাড়তেছে। হ্যাঁ, তো হিউজ পরিমাণে সামনে দেখা যাচ্ছে কি 3 থেকে 7 গুণ বেশি পরিমাণে সেটা বেড়ে যেতে পারে। এনার্জি কনজাম্পশন যত বাড়বে, আমাদের দেখা যাচ্ছে যে নেচারের উপর হিউজ পরিমাণে কি একটা ইম্প্যাক্ট করবে। ফার্দার বাই 2020 the technologies around renewable sources are expected to have reached the potential for full economic use। এখন এই জন্য হচ্ছে কি, যেহেতু আমাদের এনার্জির কনজাম্পশনটা দিন দিন বাড়তেছে, কারণ এনার্জি আমাদের লোক সংখ্যা বাড়তেছে, এনার্জি নতুন নতুন টেকনোলজি আসতেছে, আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, তাহলে এনার্জি তো হিউজ পরিমাণ লাগবে। এই জন্য হচ্ছে যে আমাদের রিনিউয়েবল যে সোর্স গুলো, ওগুলোর প্রতি আমাদের কি এখন ফোকাসটা বেশি বেড়ে গেছে। কারণ হচ্ছে আমাদের যদি আমরা রিনিউয়েবল গুলো না ইউজ করি, হ্যাঁ, আমাদের যে ন্যাচারাল এনার্জি গুলো আছে এগুলো যদি, এগুলো লিমিটেড, এটা চাইলে আমরা সবসময় কি পাবো না। দিন দিন দেখা যাচ্ছে যে মিডল ইস্টের দিকে কি তেল শেষ হয়ে আসতেছে, তাই না। তো এখন এগুলো লিমিটেশন আছে, এই জন্য হচ্ছে যে বারবার রিনিউয়েবল এনার্জি সোর্সের দিকে যাচ্ছে, যাতে ওই এনার্জিটাকে আমরা বারবার ইউজ করতে পারি। এই কথাগুলো এখানে লেখা আছে, এরকম কঠিন কিছু এখানে নাই। এবার এখানে হোয়াট ইজ বায়োগ্যাসটা আবার দেওয়া আছে, আদার একটা আমাদের হচ্ছে ডেফিনেশন দেওয়া আছে। এখানে আসছে আমাদের মেন পড়ালেখা যে ভেরি সিম্পলিফাইড ফিগার টু এক্সপ্লেন বায়োগ্যাস। বায়োগ্যাসের জন্য একটা খুবই সিম্পলিফাইড একটা ছবি দিচ্ছে যে বায়োগ্যাসটা আসলে কি। এই যে আমাদের যে ওয়েস্ট গুলো আছে, ওয়েস্ট গুলো আসে,
এসে কি হয়, এরকম কি অ্যানারোবিক একটা এনভায়রনমেন্ট ওয়েস্ট গুলো আসছে, যে দেখাচ্ছে যে ওয়েস্ট গুলো আমাদের যে ব্যাকটেরিয়া গুলো আছে তারা কি টেনে দিচ্ছে, তারা কি এভাবে হচ্ছে বায়োগ্যাস তৈরি করছে। Just একটা simplified ছবি। আমাদের মেইন যে পড়া ছবি বা হচ্ছে যে মেইন যে আমাদের যে চার্টটা, সেটা হচ্ছে বায়োলজি বায়োগ্যাস টেকনোলজিক্যাল প্রসেস, এটা আসার সাথে অনেক বেশি আসলে এভাবে হচ্ছে গ্রাফ আকারে এঁকে দিতে হবে যে আমাদের বায়োগ্যাসের টেকনোলজিক্যাল প্রসেস। টেকনোলজিক্যাল প্রসেসের মধ্যে আমাদের এরকম ডাইজেস্টার থাকে। আমরা দেখবো বায়োগ্যাসের যখন একটা প্ল্যান্ট সেট করবো তখন দেখবো এরকম কি আমাদের একটা ডাইজেস্টার থাকবে। ডাইজেস্টারের মধ্যে কি কি আছে, যে অ্যানিমাল ওয়েস্ট, হিউম্যান ওয়েস্ট, ক্রপ রেসিডিউ, আদার অর্গানিক ওয়েস্ট, সবগুলা কোথায় আসবে? আমার ডাইজেস্টার। এখন ডাইজেস্টার আসলে ডাইজেস্টার কি করবে? সেটা ডাইজেস্ট করে ফেলবে। এখন দেখো, আমরা যখন খাবার ডাইজেস্ট করি আমরা কি সবকিছু ডাইজেস্ট করতে পারি? সব ডাইজেস্ট করতে পারি না। কিছু কিছু জিনিস আমাদের ডাইজেস্ট হয়, সেগুলো আমাদের বডিতে আমরা ইউজ করতে পারি। কিছু কিছু জিনিস আমাদের কি হয়, স্লাজ আকারে বা আমাদের ওয়েস্ট আকারে কি বের হয়ে যাচ্ছে। সেম ভাবে ডাইজেস্টার থেকে দুইটা জিনিস বের হবে, একটা হবে বায়োগ্যাস, একটা যাবে হচ্ছে স্লাজ। তো বায়োগ্যাস যে জিনিসটা সেটা আমাদের ইউজের জন্য, সেখানে কি আছে, CH4 আছে 60 থেকে 70%, কার্বন ডাই অক্সাইড 30 থেকে 40%, H2S আছে, ঠিক আছে। আর আমাদের যেটা স্লাজ, স্লাজটা এখানে চলে আসবে স্লাজ, ঠিক আছে। তো স্লাজের মধ্যে সলিড থাকবে কত, 10 থেকে 20%, আর লিকুইড থাকে কত, 80 থেকে 90%, ম্যাক্সিমামটাই থাকে স্লাজ লিকুইড আকারে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে যে এই টেকনোলজিক্যাল প্রসেসটা একটা কঠিন কিন্তু না, কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। তো আসলে টেকনোলজিক্যাল প্রসেস আসলে তখন এভাবে ছোট করে একটু ব্যাখ্যাও দিয়ে দিতে হবে, ওই চারটার সাথে এই ব্যাখ্যাটা এখানে দিয়ে দিতে হবে কি, accomplished by the means of the fermentation digestion of organic material such that the actions of a number of microorganisms। তাহলে আমাদের যে যে ফার্মেন্টেশনটা হয়, ঠিক আছে, আমাদের যে অর্গানিক ম্যাটেরিয়াল গুলো আছে, সেগুলো ফার্মেন্টেশন হবে কি দ্বারা, এই যে মাইক্রো অর্গানিজম গুলো দ্বারা, ঠিক আছে, আন্ডার অ্যান অ্যারোবিক কন্ডিশন। তো মাথায় রাখতে হবে এটা কিন্তু অ্যানারোবিক কন্ডিশনের মাধ্যমে হবে, এবং এটা কোথায় হবে, যে বায়োগ্যাস ডাইজেস্টারের মধ্যে। তারপর এখানে আমাদের যে বায়োগ্যাসটা পাবো, সেখানে কত দেখছিলাম আমরা, CH4 এর 40 থেকে 70% কি থাকবে, আমাদের CH4। কারণ যেহেতু এটা গ্যাস, এটাকে আমরা জ্বালানি হিসেবে পুড়াইতে হবে। তো জ্বালানি হিসেবে পুড়াইতে হলে আমাদের পুড়াইতে হবে মিথেনটা। তো মিথেনের পরিমাণ যত বেশি থাকবে, সে গ্যাসটা তত বেশি ইফিসিয়েন্ট হবে, পুড়াইলে তত বেশি আমরা এনার্জি পাবো। এই জন্য সেখানে 40 থেকে 70% থাকবে কি মিথেন, আর হচ্ছে 30 থেকে 40% কার্বন ডাইঅক্সাইড। এই যে এখানে আছে কি, ইট ইজ অ্যাবাউট 20% লাইটার দ্যান এয়ার এন্ড হ্যাজ ইগনিশন টেম্পারেচার ইন দ্য রেঞ্জ অফ কত, 750 থেকে 750 ডিগ্রি সেলসিয়াস। তো বলছে এটা কি, বায়ু থেকে প্রায় 20% কি হালকা, এবং এটা যে ইগনিশন টেম্পারেচারটা সেটা কত, 650 থেকে প্রায় 450 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে আমাদের কম্পারিজন অফ ক্যালোরিফিক ভ্যালু অফ ডিফারেন্ট ফুয়েল। তো এগুলো যখন কুইজ ছিল, কুইজের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। তো এখন যেহেতু রিটেন আছে, রিটেনের জন্য হালকা একটু দেখে যাইও, বলা যায় না, যেহেতু এখন কুইজ নাই, রিটেনও দিয়ে দিতে পারে যে তুমি কম্পারিজন করো যে আমাদের নর্মাল আগে যে ফুয়েল গুলো ছিল বায়োগ্যাসের সাথে এর কম্পারিজন করো ক্যালোরিফিক ভ্যালু। তো আমাদের ন্যাচারাল গ্যাসের ক্যালোরিফিক ভ্যালুটা আছে কত, 8600। এরপরে এলপিজির আছে কত, 2800, কেরোসিনের আছে 10300, ডিজেলের আছে 10700, আর বায়োগ্যাসের আছে মাত্র 5000 কিলো ক্যালোরি পার মিটার কিউব। তো বায়োগ্যাসের যে ক্যালোরিফিক ভ্যালুটা সেটা অনেক কম, ঠিক আছে। এর জন্য সে অনেক সময় যে বায়োগ্যাসটা ইউজ করতে হয় চায় না ওরা, কিন্তু এটা ক্যালোরিফিক ভ্যালুটা কম না। আমাদের ন্যাচারাল গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু অনেক বেশি, এই যে আমাদের কেরোসিন ডিজেলের অনেক বেশি। তো এখান থেকে আমরা এনার্জিটা বেশি পাই। এই চারটা একটু দেখে রাখবেন, একটা কঠিন চারটা। এবারে স্টেজেস অফ বায়োগ্যাস ফার্মেন্টেশন, খুবই খুবই ইম্পর্টেন্ট। স্টেজেস অফ বায়োগ্যাস ফার্মেন্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার চান্স অনেক বেশি। যে আমাদের এখানে তিনটা স্টেজ দেখেছে, অনেক দিকে চারটা স্টেজ আছে। তো যেহেতু তোমাদের শীতে তিনটা স্টেজ আছে, তিনটা স্টেজে দেখ। তো তিনটা স্টেজের মধ্যে কি দেখাচ্ছে, যে আমরা যে ডাইজেস্টারটা দেখছিলাম, কি দেখছিলাম, আমাদের অর্গানিক ম্যাটেরিয়াল গুলো আসবে ডাইজেস্টারের ভেতরে আসবে, ওখান থেকে দুটো জিনিস আছে, একটা কি প্লাস, একটা হচ্ছে বায়োগ্যাস। এখন ডাইজেস্টারের ভেতরে কি হয়, ডাইজেস্টারের ভেতরে তিনটা স্টেজ দেখা যায়। একটা স্টেজের ফার্স্ট স্টেজে আমাদের কি হয়, যে ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া গুলো আসে। তারপর সেকেন্ড স্টেজে আসবে অ্যাক্টিনোজেনিক ব্যাকটেরিয়া। আর লাস্ট স্টেজে আসবে হচ্ছে আমাদের মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। কারণ আমরা দেখছিলাম বায়োগ্যাসের মধ্যে 40 থেকে 70% কি আছে, মিথেন আছে। মিথেনোজেনিক ব্যাকটেরিয়া মিথেন থেকে থেকে কি প্রডিউস করে। আর অ্যাক্টিনোজেনিক ব্যাকটেরিয়া গুলো হচ্ছে আমাদের বায়োগ্যাসে হিউজ পরিমাণে তারা হচ্ছে যে অ্যাসিড তৈরি করে, মেইনলি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড থেকে আমাদের CH4 এর প্রোডাকশনটা বেশি হয়। আর হচ্ছে ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া কি করে, এই যে আমাদের ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো ভেঙে ফেলে। এর জন্য দেখবে আমাদের ফার্স্ট স্টেজ অনেক সময় হাইড্রোলাইসিস বলা হয়। হাইড্রোলাইসিস মানে কি, ভেঙে ফেলা। তো তারা আমাদের যে অর্গানিক ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো একদম ভেঙে ফেলবে, ভেঙে গুঁড়া গুঁড়া করে ফেলবে। তারপর আমাদের নেক্সট স্টেজে যাবে। তো আমরা এখানে আসি, দেখি আমাদের যে ফার্স্ট স্টেজটা, এই যে আমাদের ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া, ফার্মেন্টিং ব্যাকটেরিয়া বলে। এরা কি করবে, অর্গানিক সাবস্টিটিউটের উপরে কাজ করে এনজাইমেটিক হাইড্রোলাইসিস, যেটা বলছিলাম যে হাইড্রোলাইসিস করবে। এনজাইমেটিক হাইড্রোলাইসিস করে তা পলিমার আর কনভার্টেড ইনটু সলিউবল মনোমার। তো আমাদের যে ম্যাটেরিয়াল গুলো সেগুলো ছিল পলিমার, ঠিক আছে, পলিমার ছিল, এগুলো ভেঙে সলিউবল কি মনোমারে কনভার্ট করে ফেলবে। তো আসলে এই যে এখান থেকে এক্সাম্পল গুলো দিতে হবে, যে ফার্স্ট যে আমাদের ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া কি, ক্লস্ট্রিডিয়াম, হ্যাঁ, ল্যাক্টোব্যাসিলাস, আর এই যে আমাদের রিয়াকশন, ঠিক আছে। আসলে কিন্তু এটা চিত্র চিত্র তো এখানে এরকম কঠিন কোনো চিত্র না, জাস্ট স্টেজটা দেখানো হচ্ছে। তখন স্টেজের সাথে তোমার হচ্ছে মাস্ট এক্সাম্পল আর প্লাস রিয়াকশন, দুটো কিন্তু দিতেই হবে। যেখানে C6H12O6 এর সাথে কি পানি মিলে আবার কি তৈরি করবে, CH3COO প্লাস হচ্ছে হাইড্রোজেন, আর কি সাথে কার্বন ডাইঅক্সাইড। তারপর আসছে আমাদের সেকেন্ড স্টেজ। সেকেন্ডে যে আমাদের কি দেখছিলাম কি, অ্যাক্টিনোজেনিক ব্যাকটেরিয়া। অ্যাক্টিনোজেনিক ব্যাকটেরিয়া টু ইল হাইড্রোজেন, অ্যাসিটিক অ্যাসিড এন্ড আদার্স সাচ
প্রোপানিক, বিউটারিক, ল্যাকটিক এন্ড ফর্মিক অ্যাসিড। বলছিলাম না যে আমাদের এখানে কি সেকেন্ড স্টেজে অনেক বেশি পরিমাণে তারা কি অ্যাসিড তৈরি করে। এই জন্য দেখতে এটা কি বলছে, অ্যাসিড প্রোডাকশন স্টেজ, কারণ এখানে হিউজ পরিমাণে অ্যাসিড তৈরি হয়, এই জন্য অ্যাসিড প্রোডাকশন স্টেজ বলে। আর এখানে একটা সাইন্টিফিক স্টাডি বলতে যে আমাদের 70% অফ সিএস4 কোথা থেকে আসে, যে অ্যাসিডিক অ্যাসিড থেকে। বলছিলাম না যে আমাদের সিএস4টা ম্যাক্সিমামটা আসে কোথা থেকে, অ্যাসিডিক অ্যাসিড থেকে। এই জন্য আমাদের অ্যাসিডোজেনিক ব্যাকটেরিয়া গুলো কি করে, আমাদের যে ফার্মেন্টেশনটা হয়েছে, ফার্মেন্টেড বা ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া হাইড্রোলাইসিস করছে, ওখান থেকে এদেরকে কিসে কনভার্ট করবে, অ্যাসিডিক অ্যাসিড বা সাদা যে অ্যাসিডে কনভার্ট করে, ওখান থেকে আমাদের সিএস4টা পরবর্তীতে আসে, যেটা আমরা দেখছিলাম আমাদের মিথেনোজেনিক ব্যাকটেরিয়া দ্বারা। এখান থেকে আমাদের ব্যাকটেরিয়া গুলোর নামগুলো দেখতে হবে, প্লাস আমাদের যে রিয়াকশনটা দেখতে হবে। ঠিক আছে, এখান থেকে যে আমাদের অ্যাসিড তৈরি হচ্ছে প্লাস কি সাথে হাইড্রোজেন। তারপর আমরা থার্ড স্টেজ, থার্ড স্টেজে কি হবে, এটা হচ্ছে আমাদের মিথেনোজেনিক ব্যাকটেরিয়া গুলা। তো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া নামের মধ্যেই আছে কি মিথেন, তার মানে সে কি তৈরি করবে, মিথেন তৈরি করবে। তো মিথেনোজেনিক ব্যাকটেরিয়া গুলো এটা আমাদের অ্যাসিডিক অ্যাসিড, হাইড্রোজেন ফর্মিং অ্যাসিড এন্ড কার্বন ডাইঅক্সাইড কে কি করবে, তোমার হচ্ছে ইউটিলাইজ করবে। ইউটিলাইজ করে আমাদের এখান থেকে সিএইচ4 আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই জন্য এটা কি বলে, সিএইচ4 প্রোডাকশন স্টেজে বলে। এই জন্য হচ্ছে মিথেনোব্যাকটেরিয়াম, ফর্মিসিয়াম, ফর্মিফিকাম আছে, হ্যাঁ? আর এখান থেকে হচ্ছে আমাদের রিয়াকশনটা সিএইচসি সিডাবলএস থেকে মিথেন আর হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এখানে স্টেজ গুলা এত কঠিন করে লেখা নাই, তো এই জন্য হচ্ছে আমাদের সাথে যদি ভালো মার্কস পাইতে চাও, মাস্ট এক্সাম্পল আর কি রিয়াকশন দিতে হবে। যদি এক্সাম্পল আর রিয়াকশন না, তো মার্কস কমাই দিতে স্যার। এরপরে আসছে আমাদের ইউটিলাইজেশন অফ কি বায়োগ্যাস। এখন তুমি বায়োগ্যাস তৈরি করছো, তাহলে এখন এটার ইউটিলাইজেশনটাও দরকার, তাই না? এই জন্য হচ্ছে বায়োগ্যাস বার্নার স্টোভ, বায়োগ্যাসের বার্নার পাওয়া যায় অনেকগুলা, বায়োগ্যাসের স্টোভ আছে, এরপর বায়োগ্যাস ল্যাম্প আছে, সেখানে হচ্ছে যে ইউজ ফর লাইটিং ইন নন ইলেকট্রিফাইড রুরাল এরিয়া, বায়োগ্যাস ল্যাম্প গুলা সেগুলো ইউজ করা হয়। তারপর হচ্ছে তোমার হচ্ছে ফুয়েল পর হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, বায়োগ্যাসটা আমরা হচ্ছে অনেক সময় হচ্ছে যে ইঞ্জিনের ফুয়েল হিসেবে ইউজ করতে পারি। এরপরে ইলেকট্রিসিটি জেনারেটর, অনেক জায়গায় হচ্ছে যে ইলেকট্রিসিটি জেনারেটরে কি বায়োগ্যাসটা ইউজ করা হয়। এখন এই যে ইউটিলাইজেশন অফ দ্য স্লাজ, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা খুবই ছোট্ট করে লেখা আছে, কিন্তু ইউটিলাইজেশন অফ স্লাজটা অনেক বেশি পরিমাণে আসে পরীক্ষা। ঠিক আছে, the sludge can be utilized in the following ways, such as fertilizer to agricultural crops, as keeping media for seed soaking, as feeds for freshwater fish, as feed supplement for pigs and key soil, as soil conditioner। এখন আমাদের যে অর্গানিক ম্যাটেরিয়ালস গুলো ছিল, ঠিক আছে, অর্গানিক ম্যাটেরিয়ালস গুলো থেকে আমরা দেখছিলাম না দুটো জিনিস, একটা আমার কি বায়োগ্যাস সিএজি, আরেকটা ছিল আমার কি স্লাজ। এখন স্লাজ গুলো তো আলটিমেটলি অর্গানিক ম্যাটেরিয়াল থেকে আসে, তাই না? এই জন্য হচ্ছে স্লাজ গুলো আমরা চাইলে কি যে ফার্টিলাইজার হিসেবে ইউজ করতে পারি। এরপরে হচ্ছে আমরা চাইলে যে ফ্রেশ ওয়াটার ফিশের জন্য ইউজ করতে পারি। এরপরে হচ্ছে এই যে পিগ শুকরের জন্য কি আমরা ফিড সাপ্লিমেন্ট হিসেবে ইউজ করতে পারি। স্লাজের ইউটিলাইজেশনটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসতে পারি, একটু দেখে রাখবো। এরপরে আমার এখানে মিনারেল কম্পোজিশন ফর হচ্ছে স্লাজ আছে, এটা কুইজের জন্য ইম্পর্টেন্ট ছিল। এখন মনে হয় না এটা আসবে, যে আমাদের স্লাজের মধ্যে কি কি মিনারেল কম্পোজিশন একটু দেখে রাখতে পারেন এই জিনিসটা। অ্যাপ্লিকেশন অফ 1 মিটার কিউব বায়োগ্যাস, এটা আগে কুইজে অনেক বেশি পরিমাণে আসছে, কিন্তু এখন যেহেতু কুইজ নেই, রিটেনও দিয়ে দিতে পারে। তো একটু দেখে রাখবে যে আমাদের 1 মিটার কিউব বায়োগ্যাসে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারি। ঠিক আছে, এখন এটা হচ্ছে দেখো আমাদের অ্যাপ্লিকেশন হচ্ছে লাইটিং। এখন এই লাইটিং এর জন্য বায়োগ্যাসটা যে আমরা ইউজ করবো, 1 মিটার কিউব বায়োগ্যাসটা ইকুইভ্যালেন্ট টু হোয়াট। ঠিক আছে, তো আমরা দেখবো যে 1 মিটার কিউব বায়োগ্যাস ইকুইভ্যালেন্ট টু কত, এই যে দেখো আমাদের 600 থেকে 100 ওয়াট বাল্ব ফর 6 ঘন্টা। তো আমাদের এই 1 মিটার কিউব বায়োগ্যাস থেকে আমরা যে পরিমাণ লাইটিংটা বা যে পরিমাণ এনার্জিটা প্রডিউস করতে পারবো, সেটা কিসের সমান, প্রায় 660 থেকে 600 100 ওয়াট বাল্ব, কত 6 ঘন্টা জ্বালাইলে যতটুকু লাগে ততটুকু। এবারে কুকিং, কুকিং এর জন্য দেখো, ক্যান কুক 3 মিল ফর এ ফ্যামিলি অফ 5 to 6, এই যে 0.45 কেজি অফ টি এলপিজি, 3.47 কেজি অফ ফায়ারউড, আর 1.40 কেজি অফ টি তারপর। তো এটা হচ্ছে যে তুমি যদি 0.54 কেজি এলপিজি চালাও এবং হচ্ছে 1 মিটার কিউব বায়োগ্যাস তুমি হচ্ছে কি বার্ন করো, তাহলে তুমি সেম পরিমাণ এনার্জি পাবে। এই জিনিসটাকে ফুয়েল রিপ্লেসমেন্ট, 0.7 কেজি পেট্রোল যদি জ্বালাও, তাহলে তুমি 1 মিটার কিউব বায়োগ্যাস জ্বালালে যতটুকু এনার্জি পাবো সেম এনার্জি পাবো। এবারে শেপ পাওয়ার এখানে দেওয়া আছে, ইলেকট্রিসিটি জেনারেশন দেওয়া আছে, এটা দেখে রাখতে পারো। কুইজের জন্য ইম্পর্টেন্ট ছিল, রিটেনের জন্য যেহেতু এখন কুইজ নাই, রিটেনেও এগুলো দিয়ে দিতে পারে। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হচ্ছে ফিক্সড ডোম টাইপ বায়োগ্যাস। তো আমাদের দুইটা বায়োগ্যাসের প্ল্যান হিসেবে, একটা হচ্ছে ফিক্সড ডোম, একটা হচ্ছে ফ্লোটিং ডোম। তোমাদের এবার ফ্লোটিং ডোমটা দেওয়া নাই, শুধু ফিক্সড ডোম আছে। তো ফিক্সড ডোম এটা ধরে নাও পরীক্ষায় এটা চলেই আসছে ফিক্সড ডোম। ফিক্সড ডোম আসলে মাস চিত্র সহ দিতে হবে। তো তোমাদের যে শীটের চিত্রটা দেওয়া ছিল খুবই ঝাপসা ছিল চিত্রটা, জন্য আমরা স্কুল থেকে চিত্রটা নিয়ে এসেছি, এই চিত্রটাই অলমোস্ট তোমাদের দেওয়া ছিল। এখানে হচ্ছে আমাদের মেনলি কয়েকটা পার্ট একটু দেখতে হবে। তো ফার্স্টে আমাদের মানে এত এত পয়েন্ট তোমার না জানলে হবে। তো ফার্স্টে এটা দেখতে হবে, এটা হচ্ছে আমাদের ডোম। হ্যাঁ, এর মধ্যে হচ্ছে ইনলেট চেম্বারটা খুব ইম্পর্টেন্ট, এটা দেখতে হবে। এবার আন্ডারগ্রাউন্ড ডিজাস্টার ট্যাঙ্ক, হ্যাঁ ডাইজেস্টার ট্যাঙ্ক। এবার হচ্ছে আউটলেট, সরি আউটলেট চেম্বার, হচ্ছে আউটলেট ফর কি বায়োগ্যাস, আমাদের যে পাইপটা, গ্যাস পাইপটা, ঠিক আছে সেটা। তো এখান থেকে হচ্ছে তোমাদেরকে এই কয়েকটা এই যে তোমাদেরকে লিখেই আছে যে আমাদের মেইন কম্পোনেন্ট গুলো একটু দেখবে, এবং চিত্র এঁকে মেইন কম্পোনেন্ট গুলো তোমরা কি দেখে দিবে। এখন তুমি যদি গুগল থেকে চিত্র নাও, বা যদি তোমার শীটে সব যদি পয়েন্ট আউট করতে চাও, তো মাথায় রাখতে পারবে না, দেখতে তোমার অনেক বেশি টাইম লাগবে। তো তুমি মেইন মেইন যে পার্ট গুলো, সেগুলো তুমি মাস্ট কি পয়েন্ট আউট করে দিবা।
তো আমাদের মেইন পার্ট কি আছে, দা ইনলেট, দা ডাইজেস্টার এন্ড গ্যাস স্টোরেজ, দা আউটলেট চেম্বার, দা গ্যাস লাইটার। তো আমরা এখানে দেখছিলাম যে আমাদের ইনলেট, এটা হচ্ছে আমাদের ডাইজেস্টার, এটা হচ্ছে আউটলেট চেম্বার, এটা হচ্ছে আমাদের গ্যাস পাইপ, থেকে আমাদের গ্যাসটা বের হয়। তো আমাদের কোনটার কি কাজ আমরা দেখি। ফার্স্ট ইনলেটে কি করে, ইনলেটে যে কালেকশন ট্যাঙ্ক অফ দ্য কি ম্যানিউর, ইনলেট নামে তো দেওয়া ইনলেট মানে ইন হবে এখানে সবকিছু, ম্যানিউর গুলো আসবে কালেকশন ট্যাঙ্ক হিসেবে কাজ করবে, হ্যাঁ। এখানে যে এটা সার্কুলার হইতে পারে আবার রেক্টাঙ্গুলার হইতে পারে। তো এখানে একটা যে ক্যানেল টাইপে থাকে, ইট কালেক্ট দ্য ম্যানুয়াল এন্ড সার্ভ অ্যাজ এ কি সেডিমেন্টেশন ট্যাঙ্ক হোয়ার ফরেন ম্যাটার্স হুইচ আর নন বায়োডিগ্রেডেবল লাইক স্যান্ড, হেয়ার এটসেট্রা কুড বি কালেক্টেড টু অ্যাভয়েড এন্ট্রি ইন দ্য ডাইজেস্টার। এখন এই যে ইনলেটে কি করে, যেগুলো হচ্ছে যে তোমার হচ্ছে যে বায়োডিগ্রেডেবল না, ঠিক আছে, বায়োডিগ্রেডেবল গুলোই আমরা শুধুমাত্র কি বায়োগ্যাসে পাঠাবো বা ডাইজেস্টারে পাঠাবো, বায়োডিগ্রেডেবল গুলোকে সেখানে আলাদা করে ফেলা হয়, ঠিক আছে। দ্য ইনলেট কম্পোনেন্ট ইজ কানেক্টেড টু দ্য ডাইজেস্টার থ্রু এন ইনলেট পাইপ হুইচ then conveys the slurry to the digester, ঠিক আছে। The inlet should be provided with cover to avoid the entrance of the rainwater for the safety purpose। এখন এই যে আমাদের ইনলেটটা আমরা দেখতেছি, ইনলেটের উপরে এরকম তোমার হচ্ছে কি আহ, এরকম কাভার থাকতে হবে, যদি কাভার না থাকে তাহলে কি হবে, ধরো কোনো কারণে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টি পানি ঢুকে এটাকে কি নষ্ট করে ফেলতে পারে। আর ইনলেটের মধ্যে আমাদের সব ধরনের জিনিস চলে আসে, তো থাকতে পারে অনেক সময় নোক চুল এগুলো চলে আসে, এখন এগুলা তুমি আবার ডাইজেস্টারে পাঠাতে পারবে না, কারণ ডাইজেস্টারে পাঠালে এগুলো বায়োডিগ্রেডেবল না। আমরা শুধুমাত্র বায়োডিগ্রেডেবল যেগুলো সেগুলোই কি আমাদের ডাইজেস্টারের সামনে পাঠাবো। তারপরে আসছে ডাইজেস্টার এন্ড কি গ্যাস স্টোরেজ, দিস ইজ দ্য ফার্মেন্টেশন টাইপ হুইচ প্রোভাইডস হচ্ছে অ্যারোবিক কন্ডিশন, যেটা আমরা সরি অ্যানারোবিক কন্ডিশন আমরা দেখছিলাম যে আসলে আমাদের ফার্মেন্টেশনে কিভাবে তিনটা স্টেজ হয়, যে ফার্মেন্টেশনের তিনটা স্টেজ এই আমাদের ডাইজেস্টারের ভিতরে হয়, ঠিক আছে। ডিউরিং দ্য ফার্মেন্টেশন প্রসেস বায়োগ্যাস ইজ জেনারেটেড এন্ড স্টোরড ইন দ্য গ্যাস স্টোরেজ হুইচ ফর্ম দ্য ডোম কভার টু দ্য কিপ ডাইজেস্টার, দ্য স্ট্রাকচার মাস্ট বি এয়ার এন্ড ওয়াটার টাইট। এই জন্য বলছে আমাদের এই যে স্ট্রাকচারটা সবসময় কি তোমার হচ্ছে যে এয়ার এবং ওয়াটার টাইট হতে হবে, যাতে এখান থেকে গ্যাস আসতে বায়ু বেরো না হতে পারে আবার কি ঢুকতেও না পারে। আর এই যে বায়োগ্যাস এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে, যে বায়োগ্যাস এখান থেকে এখানে থাকে, বুঝতে পারছো, এখানে হচ্ছে যে স্টোর হয়, আর এর নিচের যে পার্টটা সেটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ডাইজেস্ট। এরপরে আছে দেখো আমাদের আউটলেট চেম্বার such as the hydraulic tank which maintain the pressure of the biogas inside the gas. So it can either be circular or rectangular. The chamber is provided with discharge outlet or sludge or a effluent can be collected. এখন আমাদের একটা আউটলেট চেম্বার দরকার। এখন ধরো এখানে কি গ্যাস তৈরি হচ্ছে, তো চারদিক যদি আমরা বন্ধ করে রাখি, গ্যাস তৈরি হতে হতে কিছু পরিমাণ প্রেশার এটা ব্লাস্ট করতে পারে, এই জন্য এই যে প্রেশারটাকে কন্ট্রোল করার জন্য এরকম আমাদের আউটলেট চেম্বারে কি প্রেশারটা এখানে রিলিজ হয়ে যায়। আবার আমাদের এখানে যখন হচ্ছে কি ফার্মেন্টেশন হবে, আমরা তো দেখলাম দুটো জিনিস, একটা হচ্ছে বায়োগ্যাস তৈরি হবে, সাথে কি আমার স্লাজও তৈরি হবে, তাহলে স্লাজ গুলো কি হবে এখানে চলে আসবে, আর বায়োগ্যাসটা কি আমার উপরে চলে যাবে, স্লাজ গুলো কি হয় যে আমাদের আউটলেট চেম্বারের মাধ্যমে কি এটা নেমে চলে আসে। তারপর আছে আমাদের লাস্টে একদম লাস্ট হচ্ছে আমাদের গ্যাস লাইন। গ্যাস লাইন ইজ দ্য ডেলিভারি লাইন অফ গ্যাস ফ্রম হচ্ছে গ্যাস স্টোরেজ ট্যাঙ্ক টু দ্য অ্যাপ্লায়েন্সেস বিং ইউজ। ইট ইজ লোকেটেড এট দ্য মিড লাইন অফ দ্য কিচেন কাভার, ইট ইজ মেড অফ স্টেনলেস স্টিল পাইপ। এখন গ্যাসের যে পাইপটা সেটা সবসময় স্টেনলেস স্টিল, যে আমাদের গ্যাস লাইনটা এখান থেকে একদম এটা মিডলে থাকবে, তুমি যদি কোনো কারণে গ্যাস লাইন এখানে দাও আর পিছিয়ে দাও তার কিন্তু কেটে দিবে। গ্যাস লাইনটা সবসময় মিডলে থাকবে, ঠিক আছে, এবং গ্যাস লাইনটা তৈরি হবে স্টেনলেস পাইপ দ্বারা এবং কি স্টিলের তৈরি হবে। গ্যাস লাইনটা বের পরে তুমি যে কোনো জায়গায় হয়তো তোমার এখানে একটা সাপ্লাইয়ার আছে, এখানে একটা আছে, বা তুমি তোমার প্ল্যান্ট যে জানো তুমি এখানে পাঠাতে পারো গ্যাস লাইনটা এখানে, ঠিক আছে? তাহলে এটাই ছিল আমাদের বায়োগ্যাস। বায়োগ্যাস খুবই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক কিছু আছে, চিত্রগুলো একটু ভালো মতো দেখে রাখবা। বায়োগ্যাস থেকে অনেক প্রশ্ন আসার চান্স আছে।